আমরা এখন বসে আছি বাঙালি জাতির ইতিহাসের একটি ঐতিহাসিক বাড়ি, ধানমন্ডি ৩২ নম্বর। সেই বাড়ির সামনে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অনেক দিক নির্দেশনা এসেছিল বঙ্গবন্ধুর কাছ থেকে। একই সাথে এই বাড়িটি আসলে একটা বিশাল কলঙ্কের ইতিহাস ধারণ করে আছে। এইখানেই জাতির জনক বঙ্গবন্ধুকে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নৃশংসভাবে হত্যা করা হয়। বাংলা এবং বাঙালির শত্রু যারা, তারা হত্যা করে এবং বাঙালির মুক্তিযুদ্ধের চেতনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে আসলে হত্যা করা হয়েছিল। আমরা তারুণ্যের চোখে বঙ্গবন্ধু এই বিষয়বস্তু নিয়ে এই বাড়ির সামনে বসে আমরা একটি আলোচনা করছি। আমি মোহাম্মদ আরাফাত, আমি অধ্যাপনা করি। আমার সাথে এই আলোচনা যারা আছেন, আমি ডক্টর সেইজ্যোতি সাহা, আমি একজন অণুজীব বিজ্ঞানী, কাজ করছি বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। আমি শেখ সাদি, মূলত লেখক। তো আমরা একটা পেশা আছে, পেশায় সংবাদকর্মী। তারুণ্যের চোখে বঙ্গবন্ধু এই বিষয়টাকে যদি আমরা ফোকাস করে আলোচনা করি, ৭১ পরবর্তী জেনারেশন যারা মূলত বঙ্গবন্ধুকে দেখেননি, ছোট ছিল, ৭৫ পর যারা জন্মেছে ইমিডিয়েট পরে, কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুকে দেখেছেন বা জানার সুযোগ হয়েছে, তাই তো? সেই প্রজন্ম সেই কিভাবে বঙ্গবন্ধুকে দেখেন বা বিবেচনায় নেন, ওই জায়গা থেকে আমরা আলোচনা করতে চাই। বঙ্গবন্ধুকে তো শারীরিকভাবে আসলে হত্যা করা হয়েছে, বিষয়টি এরকম নয়, কিন্তু পুরো মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে হত্যা করেছে। বঙ্গবন্ধু তো গানে, কবিতায়, কবিয়ালের গানে, তারপরে ছবিতে, বড় বড় চিত্রশিল্পীর ছবিতে, সব ক্ষেত্রে বঙ্গবন্ধু বিরাজমান ছিল। শুধু উনি তো রাজনীতির বিষয়বস্তু ছিলেন না। এরকম একটা মানুষকে মুছে ফেলার যে অপচেষ্টার যে বোকামিটা, ইতিহাস মোছা যায় না, তাই না? এক তো ইতিহাস মোছা যায় না, আরেকটা হচ্ছে যে বঙ্গবন্ধু শুধু ইতিহাসের এবং রাজনীতির বিষয়বস্তু তো ছিলেন না। উনি শাহাবুদ্দিনের বিশাল বিশাল ক্যানভাসের বিষয়বস্তু, উনি কবি মহাদেব সাহার বিশাল কবিতার বিষয়বস্তু। অন্তরের যে ক্যানভাস, যে আমাদের ভেতরের যে ক্যানভাসে, সেটা মুছবে কি করে? তারা যে বোকামিটা করেছে, ভেবেছে যে বঙ্গবন্ধুর মতো বিশাল একটা ব্যক্তি মানুষ, উনি তো একজন নন। বাঙালি জাতির এই স্বপ্নকে তার প্রতিনিধি বেসিক্যালি। তো তাকে ওরা অতটুকু বুঝেছে যে না, ওই স্বপ্নটাকে ধ্বংস করতে চেয়েছে। মানে আমি যে জায়গাটি তো আনতে চাই, সে যদি ইফ ইউ ক্যান মানে আমাদেরকে একটু বিজ্ঞানের জায়গা থেকে যেভাবে আপনি দেখেন বঙ্গবন্ধুর চিন্তা, তারপরে আমরা শেখ সাদির কাছে যাব, দর্শনের জায়গা থেকে বা আমাদের প্রাত্যহিক জীবনে বঙ্গবন্ধুকে তারুণ্য কিভাবে চিন্তা করতে পারে, সেই জায়গা থেকে আপনি যদি একটু বলেন। বঙ্গবন্ধু কিন্তু বিজ্ঞানী ছিলেন না, হ্যাঁ, ওনার পড়াশোনা কিন্তু বিজ্ঞানে না, কিন্তু ওনার কর্মে, ওনার কথায়, উনি যেভাবে ভাবতেন দেশকে নিয়ে, বোঝা যেত যে বিজ্ঞান নিয়ে উনি কত গভীরভাবে চিন্তা করতেন। উনি কিন্তু সব সময় বলতেন যে অর্থনৈতিক উন্নয়নের সাথে শিক্ষা এবং গবেষণা উন্নয়নও কিন্তু একই রকম, মানে ইকুয়াল উন্নয়ন না হলে বাংলাদেশের ফাউন্ডেশনটাই কিন্তু হবে না। আমরা যদি চিন্তা করি, উনি যখন জাতীয় শিক্ষা কমিশনটা গঠন করলেন, ওটার চেয়ারম্যান ছিল কিন্তু কুদরতি খোদা তখনকার দিনে। হ্যাঁ, উনি তো একজন পলিটিশিয়ান ছিলেন না, তাই না? একজন রিসার্চার, একজন অর্গ্যানিক কেমিস্ট কে কিন্তু ওখানে নিয়ে এসছেন। আমরা যদি তখন দেখি, তখনকার ইউনিভার্সিটির ভিসিগুলো কারা হতেন? যারা বড় বড় জার্নালে সায়েন্টিফিক আর্টিকেলস পাবলিশ করতেন, নেচারে, সায়েন্সে, যেখানে আমরা এখনও চিন্তা করতে পারি না পাবলিশ করার। উনি কিন্তু ওই জায়গা থেকে চিন্তা করতেন। ৭২ উনি ফেরত আসলেন, ৭৩-এর মধ্যেই কিন্তু রাইস রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করে ফেললেন। এবং আমরা কিন্তু দেখেছি ১ বছরের মধ্যেই বাংলাদেশের নতুন নতুন ধরনের রাইস প্রোডাকশন শুরু হলো, এবং আমরা সেটার ফল তো এখনও দেখতে পাচ্ছি। ৭০-এর দশকে আমরা ৭ কোটি মানুষকে খাওয়াতে পারতাম না, এখন আমরা ১৭-১৮ কোটি খাওয়াচ্ছি এবং সে বাকিটুকু রপ্তানি করছি। এটা কিভাবে সম্ভব? কারণ উনি কিন্তু তখন থেকে চিন্তা করতেন যে না, আমাদেরকে সেলফ সাস্টেইনেবল হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে দেখি যে তারা রাজনীতিটাকে ধর্মভিত্তিক একটা রাস্তায় নিয়ে গেছে, এবং সেখানে যে তারা কোথায় চলে গেছে দেশটা, এটা কিন্তু আমাদের সামনে জলজ্যান্ত একটা উদাহরণ। বঙ্গবন্ধুকে হত্যা করে ওই পাকিস্তানি রাস্তায় কিন্তু এদেশ হেঁটেছিল, এবং আমরা কিন্তু একটা ডিস্ট্রাকশন দিকে যাচ্ছিলাম। ওখানে বিজ্ঞানের কোনো জায়গা নাই, ওখানে আধুনিকতার কোনো জায়গা নাই, প্রগতিশীলতার কোনো জায়গা নেই, শুধু ব্যাকওয়ার্ডনেস, পিছিয়ে যাওয়া এবং ধর্মকে ব্যবহার করে ধর্মের অপব্যবহার বা এই ধরনের একটা কুসংস্কার যুক্ত একটা সমাজ তৈরি। সেইখান থেকেই তো বের হয়ে আসা স্বাধীনতার অর্থটা কী ছিল? বঙ্গবন্ধুর বিজ্ঞান মনস্ক চিন্তাটাই তো ওনার রাজনীতির মূল জায়গা ছিল, যে কারণে এটা রিফ্লেকশনটা, যেটা আপনি বললেন একজন সায়েন্টিস্ট হিসেবে, সেটা আপনি এটা দেখছেন এই প্রজন্মের জায়গা থেকে, যেটা বঙ্গবন্ধুর মধ্যে রিফ্লেকশন ছিল। এবং
আমরা যখন রাজনীতিকেও বা দর্শনের জায়গা থেকেও চিন্তা করি, এটা খুব স্বাভাবিকভাবে থাকার কথা, এবং সেটা ছিল, যেটা একজন সায়েন্টিস্ট হিসেবে আপনি এটা অনুধাবন করছেন। আমরা যদি চিন্তা করি তখন কিন্তু উনি সোভিয়েত ইউনিয়নের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করলেন যে আমাদের ছাত্ররা সোভিয়েত ইউনিয়নে যাবে, পড়াশোনা করবে, পিএইচডি করবে, রিসার্চ করবে, তারপরে এসে ওটা বাংলাদেশে ব্যবহার করবে। তখন এগুলো চিন্তা করা, রিসার্চের কথা চিন্তা করা, ৭৩-এই কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশন প্রতিষ্ঠিত হলো। কিভাবে উনি তখন অ্যাটমিক এনার্জির কথা চিন্তা করতেন, আমার মানে অসম্ভব অবাক লাগে যখন এই কথাগুলো দেখি। ৭৫-এ তো মানে হত্যাকাণ্ডের ২ মাস আগেই তো রাঙামাটিতে গিয়ে ভূ উপগ্রহ বেদবুনিয়া উদ্বোধন করে আসলেন। মানে ওনার স্বপ্নটা কত দূর। এবং আমার যেটা মানে চিন্তা সারাক্ষণ মনে হয় সেটা হচ্ছে ৩.৫ বছর উনি এত কিছু করেছেন, একটা বছর আর থাকলে কি করতেন, ২ বছর থাকলে আর কি করতেন। একটা তো হচ্ছে আমরা যখন বুঝতে পারি বঙ্গবন্ধুকে, তখন আমাদের একটা আফসোসের ব্যাপারটা যেটা আলোচনা করলাম, যে ওনাকে যদি এভাবে ষড়যন্ত্রমূলকভাবে দেশ বিরোধী অপশক্তি হত্যা না করতো, তাহলে আজকে দেশটা কোথায় থাকতো। এই আফসোসের জায়গা যেমন আছে, একই সাথে মানে ৭১টাকে যদি আমরা দেখি আমাদের বিজয়ের ইতিহাস, ৭৫ আমাদের পরাজয়ের ইতিহাস। কিন্তু এই পরাজিত হওয়ার পরে যে আমরা শোকের মধ্য থেকে এটাকে শক্তিতে রূপান্তর করে আবার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জায়গায় যে আমরা কতটুকু এগোতে পেরেছি, তারুণ্যের দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে এটাকে বিচার করবেন, আপনার কি মনে হয়? তার আগে বলে নিই, আসলে বঙ্গবন্ধু তো সবসময় তরুণ। তরুণকে একটা বয়স দিয়ে বাঁধা যায়, তারুণ্যকে বাঁধা যায় না। ৫৫ বছর বঙ্গবন্ধু, ৫৫ বছর উনি তারুণ্যের বঙ্গবন্ধু। উনি কিন্তু বৃদ্ধের বঙ্গবন্ধু না, উনি কিন্তু জড়ের বঙ্গবন্ধু না, জড়তার বঙ্গবন্ধু না, উনি কিন্তু তারুণ্যের বঙ্গবন্ধু। শেষ দিন পর্যন্ত ওনার যে টকবগে, ওনার যে কৌতূহল, ওনার যে কাজের উদ্দামতা, ওনার যে বিজ্ঞানের প্রতি প্রীতি, ওনার যে মানবতার প্রতি প্রীতি, ওনার যে প্রগতির প্রতি প্রীতি, সমাজতন্ত্রের প্রতি প্রীতি, গণতন্ত্রের প্রতি প্রীতি, এটাই তো তারুণ্য। যে কথাটা আপনি বলছিলেন যে আসলে স্কুলে আমরা পড়তে পারি না, স্কুলে আমাদের দেখানো হয় না, টেলিভিশন এগুলো ছিল না, আমি সেই প্রজন্মেরই মানুষ। সেখান থেকে তো আজকে আমি দীর্ঘ বছর ধরে বঙ্গবন্ধু লিখছি কেন? কারণ আমাদের মনের মধ্যে, আমাদের পূর্বপুরুষদের, আমাদের সিনিয়রদের, আমাদের কারো মনের মধ্যে যে ক্যানভাসগুলো ছিল সেখানে বঙ্গবন্ধু ছিলেন। সেই রঙটা, সেই বঙ্গবন্ধুর আদলটা, সেই আদর্শটা, সেই জীবনটা তো আমাকে প্রাণিত করে। আর প্রাণিত করে বলেই তো আমি এত বছর ধরে ওনাকে আমি আমার কাজটা করছি। এরকম অনেকেও করছেন, আপনি করছেন, সেজুতি করছে, সবাই করছে। তো কাজেই এইটা মোছা যায় না। ইতিহাস যেমন মোছা যায় না, মনের ক্যানভাসটা মোছা যায় না। মন থেকে বঙ্গবন্ধুকে মুছতে পারেনি। এই যে আর দাবা রাখতে পারবে না, তারুণ্যের বঙ্গবন্ধু হচ্ছে ওই বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধুকে দাবা রাখা যায় না, যে বঙ্গবন্ধুকে খুন করলে মুছে ফেলা যায় না, যে বঙ্গবন্ধুকে হত্যা করলে ইতিহাস থেকে সরিয়ে দেওয়া যায় না। সেই বঙ্গবন্ধুই তারুণের বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু আজকের বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু। আধুনিকতার জায়গা থেকে বা প্রগতির জায়গা থেকে আমরা যদি একটা আধুনিক রাষ্ট্র যেটা হবে, যেখানে সমতা থাকবে, যেখানে দারিদ্র্য থাকবে না, বা যেখানে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনার যে জায়গাটা, সেই বিষয়গুলোকে হত্যা তারা করে তারা একটা সামরিক শাসন আনলো, এনে খুবই সুদূর প্রসারী পরিকল্পনা করে তারা ধীরে ধীরে এগিয়েছে। কিন্তু দিন শেষে এই যেটা বললাম, যে আমাদের কাছ থেকে তো মুছে ফেলা দূরের কথা, আমরা যত বঙ্গবন্ধুকে মানে জানতে পেরেছি, চিনতে পেরেছি, আমাদের মনের মধ্যে থেকে কি একটা কৃতজ্ঞতা বোধ তৈরি হয়নি ওনাকে নিয়ে? যে মানে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় গিফটটা কি? স্বাধীনতা। সেই গিফটটা আমরা পেয়েছি একটা মানুষের সারা জীবনের সংগ্রামের, এবং দেশকে মানে উনি প্রস্তুত করেছেন, করে তারপর আমরা গেছি। মুক্তিযুদ্ধের ৯ মাসটা তো একেবারে সর্বশেষ ফেজটা, কিন্তু তার আগে যে প্রস্তুতির যে জায়গাগুলো, রাজনৈতিকভাবে মানুষকে তৈরি করা, এই প্রজন্মে মানে আমাদের চেয়েও ছোট যারা, আমি যেটা পার্সোনালি মনে করি, তাদের মধ্যে বঙ্গবন্ধু কিন্তু আরও শক্তভাবে গেছেন, আরও বেশি মানে গভীরে প্রথিত হয়ে গেছে। মানে ঘাতকরা এবং ষড়যন্ত্রকারীরা কিন্তু পুরোপুরি এখানে ব্যর্থই হয়েছে, কারণ সত্যকে তো দাবায় রাখা যায় না দিন শেষে। আমি যদি এভাবে বলি, সত্যের একটা আলাদা শক্তি আছে। তো বঙ্গবন্ধু তো সেই সবচেয়ে বড় সত্যটা বাংলাদেশের জন্য, সেই শক্তি নিয়ে আবির্ভূত হচ্ছেন এবং হবেন। এবং আমি একটা কথা প্রায় বলি এখানে যে বঙ্গবন্ধুকে চিনতে বাঙালির আরও ১০০ বছর সময় লাগবে, এবং সেই ১০০ বছর যদি বাঙালির মনটা এবং চোখটা খোলা রাখে। যে এত আগে বিজ্ঞানকে নিয়ে এত ফরওয়ার্ড লুকিং চিন্তা, তার মানে ওনার চিন্তাটা মনে হয় আজকের আমাদের যে প্রজন্ম, যে সময় আমরা বাস করছি, সেই সময়কেও ছাপিয়ে আরও সামনে গেছে, যে কারণে আরও ১০০ বছর পরে যে জেনারেশন আসবে তারা হয়তো আরও পূর্ণাঙ্গভাবে বঙ্গবন্ধুকে বুঝতে পারার সুযোগ তৈরি হবে। আমরা হয়তো এখনও বুঝে উঠতে পারছি না। বঙ্গবন্ধু তো আমাদের সাথে সাথে বড় হন,
আমি যত বড় হচ্ছি বঙ্গবন্ধু তত বড় হচ্ছে, মানে তত বড় মানে কি আমার চোখটা বড় হচ্ছে, আমি তত বড় বঙ্গবন্ধু দেখতে পাচ্ছি, মানে আমার বেড়ে ওঠার সাথে বঙ্গবন্ধু বেড়ে উঠছেন, বঙ্গবন্ধু বেড়ে উঠছেন মানে বঙ্গবন্ধুর বড়টা আমি দেখতে পাচ্ছি। তো 100 বছর পরে আরও বড় বঙ্গবন্ধুকে দেখা যাবে, 100 বছর পরে জেনারেশন দেখতে পাবে। কাজে দিন যত যাবে বঙ্গবন্ধুকে নিয়ে যত গবেষণা হবে, যত কথা হবে, যত আলোচনা হবে, যত লেখা হবে, বঙ্গবন্ধু সব কিছুর মধ্যে থেকে বেরিয়ে আসবেন। এবং 100 বছর পরে আমার মনে হয় যদি মনটা খোলা থাকে, ইতিহাসের পাতাটা খোলা থাকে, কলমটা চালু থাকে, বঙ্গবন্ধু আরও ভালো করে দেখতে পাবে মানুষ, তরুণরা আরও ভালো করে দেখতে পাবে, ইতিহাস আরও ভালোটা জানতে পারবে, আরও নিখুঁত সত্যটাকে জানতে পারবে। বঙ্গবন্ধু খুব বড় রাজনীতিবিদ ছিলেন, বিশাল ওরেটর ছিলেন। উনি তো একটা দলের নেতা ছিলেন না, উনি তো মানুষের নেতা ছিলেন, উনি তো বাংলাদেশেরও নেতা ছিলেন না, উনি কিন্তু গোটা বিশ্বের মানব জাতির নেতা ছিলেন। আমি একটা ঘটনা বলি, মানে আমি রিসেন্টলি যেহেতু আমি একটা জায়গায় কাজ করছি, আমার একটা দল আছে, স্বাস্থ্যে কাজ করি, সবসময় চিন্তা করি লিডারশিপ নিয়ে কিভাবে আমার দলটা চলতে থাকবে। তো এটা নিয়ে আমি রিসেন্টলি একটা কোর্স করেছি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে লিডারশিপ নিয়ে। ওখানে অনেক কিছু পড়লাম এবং তারপর ওনারা অনেক রকমের প্রবন্ধ দিলেন পড়তে, বই দিলেন পড়তে, কিন্তু সব কিছু পড়ে মনে হলো কেউই তো আমাকে ওই লিডারশিপটা শেখালো না যেটা বঙ্গবন্ধু আমাকে প্রতিনিয়ত শেখান। আমি যদি চিন্তা করি সেই 55 বছরের বঙ্গবন্ধুর কিন্তু 13 বছরই কেটেছে জেলে। ওনার কীরকম দল ছিল, মানুষের ওনার প্রতি ভালোবাসা কত ছিল যে জেলে থেকেই কিন্তু উনি প্রভাব ফেলেছেন আমাদের উপর এতটা। ওনার যে 7ই মার্চের যে ভাষণ, লাখো লাখো মানুষ কিন্তু যুদ্ধে চলে গেল, কিভাবে এটা সম্ভব? উনি একজন রাষ্ট্রপ্রধান, যখন যুদ্ধের পরে উনি তো ডিরেক্টলি বাংলাদেশে আসলেন না, প্রথমে তো হিথ্রোতে ল্যান্ড করলেন, ওনার দরজাটা কিন্তু খুলে দিয়েছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ওরকম রেসপেক্ট কিন্তু উনি পেয়েছেন, যেই দেশে গিয়েছেন ওই দেশে গিয়ে রাষ্ট্রপ্রধান থেকে উনি কিন্তু রেসপেক্ট পেয়েছেন, বিকজ হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। অ্যান্ড উনি, আমরা আরেকদিন কথা বলছিলাম এটা নিয়ে না, উনি কোমলও ছিলেন, কঠোরও ছিলেন। যখন দরকার তখন সিভিল ডিসওবিডিয়েন্স ইউজ করেছেন, গান্ধীর পথে গিয়েছেন, যখন দরকার তখন সুভাষচন্দ্র বোসের মতো বিপ্লবী হয়েছেন। উনি এক্স্যাক্টলি জানতেন যে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানব জাতির জন্য কাজ করতে হয়, অ্যান্ড হি ওয়াজ ডিফারেন্ট, উনি কারো মতো ছিলেন না। 25শে মার্চের দিবাগত রাত্রে 26শে মার্চ হয়ে যায়, বঙ্গবন্ধু মানে অফিসিয়ালি স্বাধীনতা ঘোষণা করলেন। তো উনি কিন্তু সব দিক থেকে ওনার যে অবস্থানগুলি এবং ওনার যে কৌশল এবং এগুলো ঠিক করেছিলেন। আমি ওই হিথ্রোতে যে ঘটনাটি, এটা আমার যেটা সে যদি বললো খুব ইন্টারেস্টিং। এডওয়ার্ড হেথ প্রাইম মিনিস্টার ছিলেন। ইনফ্যাক্ট ওটা ভেরি ইন্টারেস্টিং, মানে বঙ্গবন্ধু যখন গাড়িতে উঠবেন দরজাটা খুলে দিলেন। তো এটা কিন্তু ওদের প্রোটোকল ভেঙে এই কাজটা করা, এবং তারপরে এডওয়ার্ড হেথকে আবার বিরোধী দলের কাছে জবাব দিতে হয়েছে হাউস অফ কমন্সে। তারা জিজ্ঞেস করেছিল যে তুমি যেটা করলে এটা তো করে তুমি মানে এটা তো প্রোটোকলের মধ্যে পড়ে না। উনি দাঁড়িয়ে বলেছিলেন যে বঙ্গবন্ধু কোনো দেশের একজন সাধারণ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নন, উনি এমন একজন বিপ্লবী নেতা, তাকে আমি দরজা খুলে দিয়ে ব্রিটিশ জাতিকে আমি আসলে সম্মানের আসনে আসীন করেছি। এটা অন রেকর্ড হাউস অফ কমন্সে উনি বলেছিলেন। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি, নন অ্যালায়েন্স সামিটে যেটা আলজিয়ার্সে হয়েছিল, বঙ্গবন্ধু যখন গিয়েছিলেন, এটা এল খাতিবের বইয়ে আমি পেয়েছি। সবাই তো বক্তৃতা দেয়, 15 মিনিটের একটা প্রোটোকলের সময় থাকে, উনি 15 মিনিটস বক্তৃতা দিলেন, ওনার ইন্ট্রোডাক্টরি স্পিচ, কিন্তু ওনার মূল বক্তব্যে যেতেই পারেননি। তারপর একটা থাকে, একটা লাইটের লাল লাইট বাতি জ্বলে ওঠে জাস্ট টু ইন্ডিকেট যে হ্যাঁ ইউ আর ডান। সো উনি তখন একটু থেমে গেলেন। তো অডিয়েন্সে যারা বসেছিল, ওয়ার্ল্ড লিডার্স যারা, তো ইউ গো অন শেখ মুজিব, ইউ গো অন শেখ মুজিব। তারপর উনি একটু হেসে উনি কন্টিনিউ করা শুরু করলেন। 1 ঘন্টা 15 মিনিট কোনো জাতীয় মানে পৃথিবীর কোনো নেতা প্রোটোকল ভেঙে এতক্ষণ বক্তৃতা করেছেন একমাত্র বঙ্গবন্ধু, ওরকম একটা প্ল্যাটফর্মে। আরও ইন্টারেস্টিং, উনি বক্তৃতা শেষ করে যখন নেমে আসছিলেন, তখন তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারে তখন ছিল, উনি সিট থেকে উঠে চলে গেছেন, যে সিঁড়ির মধ্যে যে বঙ্গবন্ধুকে জড়ায় ধরেছেন। এবং ওখানে উনি প্রথম বললেন যে ইউ আর নট অনলি দ্য লিডার অফ ইউর কান্ট্রি, ইউ আর দ্য লিডার অফ অল দ্য এক্সপ্লয়েটেড পিপল অফ দ্য ওয়ার্ল্ড, যেটা বঙ্গবন্ধু পরে জাতিসংঘে বললেন যে পৃথিবী আজ দুভাগে বিভক্ত। তো ওনাকে কিন্তু বিশ্ব নেতৃত্ব কিন্তু ওই রেকগনিশন দিয়েছে। আমাদের জন্য এই প্রজন্মের জায়গা থেকে যখন চিন্তা করি যে কি বিশাল একটা সম্পদ, গর্বের জায়গা বঙ্গবন্ধু ছিলেন। বিশ্ববন্ধু, অমর্ত্য সেন সেদিনকে একটা লেখা আছে, উনি বঙ্গবন্ধু নন, উনি বিশ্ববন্ধু। তাহলে যারা ওনাকে হত্যা করেছে এবং তাদের যারা অনুসারীরা যে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনীতিকে অন্য পথে ঘুরিয়েছে, উচ্ছিষ্টগুলো এখন এই সমাজে দেশে আছে, আমরা তো জানি।
তো এখন আমাদের তো এই প্রজন্মের দায় আসলে বঙ্গবন্ধুর প্রতি ঋণ শোধ করতে গেলে এই লড়াইটা কিন্তু করতে হবে। এই প্রগতির বিপক্ষে যারা দাঁড়িয়ে, তাই না, আধুনিকতার বিপক্ষে, বিজ্ঞানের বিপক্ষে যারা দাঁড়িয়ে। বলছিলেন যে প্রেসিডেন্ট খুলে দিলেন, প্রধানমন্ত্রী খুলে দিলেন দরজা, বঙ্গবন্ধুর হাঁটা চলা, বসা, এটা তো আর কোথাও দেখতে পাচ্ছি না, কোনো বিশ্ব নেতার মধ্যে দেখতে পাচ্ছি না, বাংলাদেশে তো নয়। তরুণের কাছে শুধু বঙ্গবন্ধুর দর্শন, বঙ্গবন্ধুর আদর্শ সে তো আছেই, সে তো চর্চার বিষয়, ভেতরের বিষয়, কিন্তু হাঁটা চলা শিখতে গেলে বঙ্গবন্ধুকে তাকাতে হবে, সামনে রাখতে হবে। আমি কি কেমন করে হাঁটবো, আমি বসবো কেমন করে, আমি কথা বলবো কেমন করে, আমি তাকাবো কেমন করে, আমার চশমাটা কেমন হতে পারে, এই সবটাই বঙ্গবন্ধুর কাছেই শিখতে হবে। কারণ আমি যখন হাঁটি, আমি যখন তাকাই, আমি যখন দেখি, তো সামনে একটা আইকন রাখতে হয়। বঙ্গবন্ধু তো ওই আইকন, শুধু আদর্শের আইকনই নন, শুধু রাজনীতির আইকনই নন, উনি সব মানে যাপিত জীবনের পরিশীলিতের আইকন। খুব দেখেন 7ই মার্চের মতো একটা টকবকে দিনে, একটা ভয়ঙ্কর দিনে উনি ওই বক্তৃতায় উনি ইয়াহিয়া সাহেব এবং ভুট্টো সাহেব বললেন। একজন কতটা পরিশীলিত মানুষ হলে ওই দিন কেউ নামের সাথে সাহেব উচ্চারণটা করতে পারেন, এটাই বঙ্গবন্ধু। ওনার কাছ থেকে আসলে ওই অর্থে আমাদের অনেক কিছু শেখার আছে। টলারেন্স, তারপরে রাজনীতির মধ্যে শিষ্টাচার, ভদ্রতা, আধুনিকতা, প্রগতিশীলতা, লড়াই করার মনোবৃত্তি, কোমল একটা মন, যেটা সে যদি বললো, আবার সাহস একই সাথে। সব কিছু মিলে কিন্তু অনেক কিছু তরুণ প্রজন্মের জায়গা থেকে যদি চিন্তা করি, বাট বারে বারে ঘুরে ফিরে আফসোসের জায়গাটা কিন্তু চলে আসে না? মানে মডার্ন সমাজে অবশ্যই বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করার অনেক কিছু আছে, বাট এটাও কিন্তু মনে রাখতে হবে বঙ্গবন্ধুই কিন্তু আমাদেরকে শিখিয়েছেন সব জায়গায় গিয়ে কিভাবে বাঙালি থাকতে হয়। উনি কিন্তু ইন্টারন্যাশনাল স্পিচগুলো বাংলায় দিতেন অনেক সময়, হ্যাঁ। এবং অনেকেই বলতো বঙ্গবন্ধু তো, শেখ মুজিব তো ইংলিশ বলতে পারেন না। ইন্টারেস্টিং, না না, উনি তো কিন্তু ওনার যে ইংরেজি, যখন উনি বিবিসির ইন্টারভিউগুলো দিতেন, কি অসাধারণ ইংরেজি। দিল্লিতে যখন উনি নামলেন, যখন লন্ডন থেকে বাংলাদেশে আসার পথে, পালাম বিমানবন্দরে ওই ফেরার পথে যখন উনি নামলেন 10ই জানুয়ারিতে, তো তখনও আর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। ওখানেও একটা প্রোটোকল ভাঙার ঘটনা ঘটেছিল। যত ডিগনিটারিজরা, মানে ওখানে তো ইন্দিরা গান্ধী ছিলেন, তো প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে রিসিভ করতে আসছেন, অন্যান্য ডিগনিটারিজরা যারা সবার সামনে বসে থাকেন চেয়ারে, সবাই কিন্তু চেয়ারতে দাঁড়িয়ে গিয়েছিলেন। ওইটা এল খাতিবের বইয়ে আছে। দাঁড়িয়ে গেছিলেন এই কারণে, তাদের ধারণা হচ্ছে বঙ্গবন্ধুকে তো ওরা দেখতে পারবে না, একটা ছোট্ট গ্লিমস দেখার জন্য, একটু দেখার জন্য চেয়ার দাঁড়িয়ে গেছে। এই ঘটনা ঘটেনি। তারপর উনি যখন বক্তৃতা শুরু করলেন, আপনি ভিডিওটা দেখলেও দেখবেন, উনি ইংরেজিতে শুরু করেছিলেন। সবার মানে যারা ওখানে জমা হয়েছিল, ওখানে কিন্তু দিল্লি শহরেরও প্রচুর মানুষ এসেছিল, ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছিল বঙ্গবন্ধুর বক্তব্য শোনা, তাকে দেখার জন্য। তো সবার কাছ থেকে একটা প্রতিবাদ আসলো, মানে তারা বাংলায় শুনতে চায় বক্তব্য। তখন উনি থেমে গেলেন, একটু হাসলেন, তারপর উনি আমার ভাই ও বোনেরা বলে বাংলায় শুরু করলেন। তো ওখানে লেখক লিখছেন যে ওরা বাংলাটা কে কতটুকু কি বুঝতে পারছিল জানি না, কিন্তু এমনভাবে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল, মনে হচ্ছে হ্যামিলনের বংশীবাদক বাঁশি বাজাচ্ছে, ওরা শুনছে। এটাও কিন্তু এসছে। আধুনিক শব্দের সাথে একবারে গ্রামের সুন্দর একটা শব্দ ব্যবহার করে কি অসাধারণ বাক্য উনি ব্যবহার করতে পারেন। প্রতিদিনের যে ভাষা, বাঁচার যে ভাষা, যে শব্দটা খুব কমিউনিকেটিভ, সেই শব্দগুলো উনি অবলীলায় ব্যবহার করছেন বক্তৃতায়, উনার লেখায়, এবং সেটা কি লাবণ্যময় হয়ে উঠছে, মানে ভাষাটা কত সহজ হয়ে উঠছে, কত সুপাঠ্য হয়ে উঠছে। এটাও আমরা যারা লেখালেখি করি সেটাও ওনার কাছেই শেখা দরকার, এই তরুণদেরও, যে ভাষার ব্যবহার কাকে বলে। তারুণ্যের জায়গা থেকে যে দুটো জিনিস আমার মাথায় আসে, একটি হচ্ছে আফসোস যে বঙ্গবন্ধুকে হারিয়েছি, আরেকটি হচ্ছে কৃতজ্ঞতা বোধ যে উনার জন্য আমরা স্বাধীন দেশে বেড়ে উঠেছি। না, আমি আরেকটি শব্দ যোগ করতে চাই, সেটি হচ্ছে এই আফসোস অ্যান্ড শোকের জায়গা থেকে শক্তি হিসেবে নিয়ে এই অপশক্তি, যে ষড়যন্ত্রকারী অপশক্তি ওনাকে হত্যা করেছে, স্বপ্ন ধ্বংস করতে চেয়েছে আমাদের, তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি তৈরি করা। এবং আমি মনে করি যে আমরা এই লড়াইয়ে একটু একটু করে বিজয়ী হচ্ছি। এবং এই লড়াইটা কিন্তু শুধু দেশের মধ্যেই না, পৃথিবী জুড়ে কিন্তু এই লড়াই আমাদের। আমি যদি একটু শেষ করি আমার কথাটা ওই ভাষা দিয়ে, আমি বারবার বিজ্ঞানেই ফেরত আসি, কারণ ওটাই আমার জীবন। আমরা যখন এখনকার যে আমরা বিজ্ঞানী যারা আছি, আমরা কিন্তু প্রায়ই চেষ্টা করি, মানে চেষ্টা না, সবসময় ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে আমরা পাবলিশ করি, সব ইংরেজিতে। আমি গবেষণা করি আমার দেশে, আমি গবেষণা করি সেই ফাউন্ডেশন ব্যবহার করে যেটা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু আমি যখন আমার গবেষণার ফলাফলগুলো প্রকাশ করি, ওটা কিন্তু আমি করি ইংরেজিতে, ইংরেজি জার্নালে। আমার মনে হয় আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে আমি কাদের জন্য গবেষণা করছি। বঙ্গবন্ধু আমাকে কি বলে গেছেন, যে গবেষণার সাথে দেশপ্রেম থাকতে হবে, তার মানে ভাষাপ্রেম থাকতে হবে। আমি যখন আমার দেশে গবেষণা করছি, আমার দেশের মানুষকে নিয়ে, মানুষের নমুনা নিয়ে
গবেষণা করছি, আমাকে কিন্তু এই জেনারেশন হিসাবে কনস্ট্যান্টলি মনে রাখতে হবে প্রত্যেকটা গবেষণার ফলাফল অবশ্যই বাংলায় প্রকাশিত হতে হবে এবং মানুষের কাছে ওগুলোকে যেতে হবে। সে যদি কথা শুনে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে মানে অ্যাজ আই সেড আই ডোন্ট নো হোয়াট হার এজ ইজ, বাট শি ইজ লাইক এই জেনারেশনে তো, কিন্তু গবেষণা করছে। এই গবেষণার মধ্যে সর্বশেষ কথা আমি যেটা বুঝলাম, এখানে বঙ্গবন্ধুকে তো সে যদি দেখেনি আমি নিশ্চিত, কিন্তু বঙ্গবন্ধু আপনিও দেখেন, কিন্তু বঙ্গবন্ধুর ইনফ্লুয়েন্সটা তার মধ্যে যে আছে, সে যে চিন্তা করছে এই গবেষণাটার ফলটা যাতে সাধারণ মানুষের মধ্যে আসে এবং গবেষণার সাথে এই প্রক্রিয়ার মধ্যে ভাষা এবং আমার ভাষাকে কীভাবে ইনকর্পোরেট করা যায়। ইন্সপিরেশন তো সে যদি বঙ্গবন্ধুকে দেখেনি, তার মানে এই মৃত বঙ্গবন্ধু ওই সমাধি থেকে এখনও ইনফ্লুয়েন্স করছে এই জেনারেশন, তাহলে এই প্রভাবটা কিভাবে ওরা মানে খতম করবে এই দেশ থেকে, এটা তো সম্ভব না। আমি একটু জাস্ট বলি যে বঙ্গবন্ধু তো এখন বিশ্ববন্ধুর কথা সবাই বলছেন, মানছেনও। তো এই গবেষণার জায়গা থেকে, বঙ্গবন্ধুর মানবিকতার জায়গা থেকে, দর্শনের জায়গা থেকে বঙ্গবন্ধুকে আমার মনে হয় যে একটু পৃথিবীব্যাপী গ্লোবালি ছড়ানো দরকার। সেই কাজটা আমাদের একটু মন দেওয়া দরকার। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের তরুণদের না, বাংলাদেশের তারুণ্যের না, বঙ্গবন্ধু বিশ্ব তারুণ্যের। সে বিশ্ববাসীর কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার।